বৈকাল জয়ন্ত ও মানিক থানার ভিতরে প্রবেশ করল। তাদের দেখেই ভূপেন টেবিল চাপড়ে বলে উঠলেন, আরে জয়ন্ত বাবু, আপনি এবার যে কি গোল বাঁধালেন মশাই। মুখ টিপে হেসে জয়ন্ত বললে, ব্যাপার কি? আরে বড়ই রহস্যময়, আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। কি বুঝতে পারছেন না? যে টাইপরাইটারের সঙ্গে কালীবাবুর অন্তিম স্বীকারোক্তি সংলগ্ন ছিল তার মধ্যে রিবন বা কালির ফিতে কিচ্ছু নেই। আমি তা জানি। কেবল তাই নয়, তারপর নতুন রিবন আনিয়ে কালীবাবুর সেই স্বীকারোক্তির কপি করে দেখা গেল সেটা টাইপ করা হয়েছে অন্য কোনো মেশিনে, কারণ আসল আর নকলের টাইপের চাঁদ একরকম নয়। ব্যাপারটা যে এরকম দাঁড়াবে আমি আগেই তা অনুমান করতে পেরেছি। এটা নিতান্ত একটা হালকা। সাহিত্যের অলিগলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নামই হলো ক্রনিটেল। হাই, আমি সুচেতনা, আর আজ ক্রনিটেল আপনাদের শোনাতে চলেছে বিশিষ্ট সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের সৃষ্ট জয়ন্ত মানিক সিরিজের একটি দুর্ধর্ষ রোমহর্ষক কাহিনী, নিতান্ত হালকা মামলা। শুরু হচ্ছে আজকের গল্প, নিতান্ত হালকা মামলা। ফুরিয়ে গিয়েছে প্রাতরাশের পালা, সাঙ্গ হয়েছে সংবাদপত্র পাঠ। জয়ন্তের ইচ্ছা বাঁশি সাধে, মানিকের স্বাদ দুই এক চাল দাবা খেলে। এমন সময় কালীবাবুর প্রবেশ, দুজনেরই সাধে পড়ল বাদ। বাবু কালী প্রসন্ন রায়চৌধুরী, দক্ষিণবঙ্গের একজন বড় জমিদার, কিন্তু একরকম স্থায়ীভাবেই শিকড় গেড়েছেন কলকাতায়। জয়ন্তদের পাড়ার লোক এবং প্রায় বন্ধুও বটে। বয়স 60-এর কম হবে না, মাথার চুল কার্পাস তুলোর মতো ধবধবে, কিন্তু গায়ে টকটকে রঙের জেল্লা এখনো ময়লা হয়নি, এবং লম্বা চওড়া দেহখানিও বেশ শক্ত সামর্থ্য। একাধিক জ্যোতিষী রজত মুদ্রার বিনিময়ে ভবিষ্যৎবাণী করেছেন অন্তত 85 বৎসর বয়স পর্যন্ত তিনি যে কোনো যমদূতকে কদলি প্রদর্শন করতে পারবেন, এবং সেই জন্যেই বৃদ্ধ বয়সে দ্বিতীয় পক্ষের পক্ষপাতী হয়েও কালীবাবু দিব্য সপ্রতিভ মুখে নিষ্করুণ পৃথিবীর বক্রদৃষ্টির দিকে দৃষ্টিপাত করতে পারেন। পরমায়ুর বাকি এখনো 21 শতাব্দী, সে তো বহুকালের ব্যাপার। বয়সে বিয়ে করেছি তো হয়েছে কি, দীর্ঘজীবীকে অবাধ বুড়ো বলে খোঁটা দেওয়া কেন বাপু? কালীবাবুর মনের ভাবখানা হচ্ছে এই রকম। জ্যোতিষীদের কথায় তার অটল নির্ভরতা। মানিক কিঞ্চিত বিস্মিত স্বরে বলে উঠল, আরে কালীবাবু যে, ভোরবেলা তো আপনার কাছে অবেলা। এমন অসময়ে বৌদির রঙিন আঁচল ছেড়ে আমাদের মতো চিরকুমারদের এই খাস্তা আস্তানায় কেন? কিন্তু জয়ন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে কালীবাবুর মুখের পানে তাকিয়ে বললে, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি যেন অসুস্থ। কালীবাবুর প্রফুল্ল মুখে অসুস্থতার ছাপ কেউ দেখে না। জয়ন্তের বিস্ময়ের কারণ আছে। কালীবাবু অবসাদগ্রস্তের মতো একখানা চেয়ারের উপরে অঙ্গভার ন্যস্ত করে বললেন, হ্যাঁ জয়ন্তবাবু, আমি অসুস্থ, কিন্তু দেহের নয়, মনের অসুখ। সরকার সব জমিদারই হস্তগত করবেন বলে আজকাল কোনো জমিদারেরই মন সুস্থ নয়। কালীবাবুরও কি তাই? জয়ন্তের চিন্তার স্রোতে বাধা দিয়ে কালীবাবু হঠাৎ বললেন, জয়ন্তবাবু, শুনেছি আপনারা শখের গোয়েন্দাগিরি করতে ভালোবাসেন। আমাকে একটু সাহায্য করতে পারবেন? জয়ন্ত অল্পক্ষণ নির্বাক হয়ে রইল, তারপর ধীরে ধীরে বললে, আপনাকে আমরা কোন দিক থেকে সাহায্য করতে পারি? আপনার কি কিছু চুরি গিয়েছে? কালীবাবু বিমর্ষভাবে মাথা নেড়ে বললেন, চুরি? না, আমার কিছুই চুরি যায়নি। চুরি গেলে আমি এতটা চিন্তিত হতাম না, আর সরকারি পুলিশ থাকতে আপনাদেরও বিরক্ত করতে আসতাম না। তবে
এই এই চিঠিখানা পড়ে দেখুন। এখানা কাল বইকালে পেয়েছি। বলে কালীবাবু নিজের পকেট থেকে একখানা খাম বার করে জয়ন্তর দিকে এগিয়ে দিলেন। কালীবাবুর ডান হাতের দিকে চেয়ে জয়ন্ত বললে, আপনার বুড়ো আঙুল আর তর্জনের উপরে পুট্টি বাঁধা কেন? একটা ঘরের 2 দরজার মাঝখানে পড়ে গিয়ে কাল বড়ই চোট লেগেছে। ডাক্তারও হয়েছিল। আজ আর আঙুল দুটো নাড়তেও পারছি না। কিন্তু এখন ও কথা নিয়ে আর মাথা ঘামাবার দরকার নেই। চিঠিখানা আগে পড়ে দেখুন। খামের দিকে তাকাতেই জয়ন্তের চোখ দুটো যেন একটু চমকে উঠল। তার উপরে হাতের লেখা নেই। ছাপা বই থেকে কতগুলো অক্ষর কেটে নিয়ে পরে পরে বসিয়ে কালীবাবুর নাম ও ঠিকানা লেখা হয়েছে। সাধারণ সরকারি খাম, আমহাল স্ট্রিট পোস্ট অফিসের ছাপ মারা। খামের ভিতরের কাগজও চিঠির কাগজ নয়, সাধারণ ফুলস্কেপ কাগজের আধখানা কেটে নিয়ে মাঝখানে ভাঁজ করে ব্যবহার করা হয়েছে। চিঠির কথাগুলো মুদ্রিত পুস্তকের অক্ষর কেটে নিয়ে বসানো। কথাগুলো এই ধরন: শ্রী কালী প্রসন্ন রায়চৌধুরী, সমীপেশু। মহাশয়, আমার স্ত্রী মাধবী বিধবা নয়, আমি তার বৈধ স্বামী, এবং বলা বাহুল্য আজও বহাল তবিয়তে সশরীরে বিদ্যমান। স্বামী বর্তমান থাকতে হিন্দু স্ত্রী দ্বিতীয়বার বিবাহ হতে পারে না। অথচ শুনেছি আমার স্ত্রীকে আপনি আবার বিবাহ করেছেন। এটা যে গুরুতর অপরাধ, আশা করি আপনি তা স্বীকার করবেন। এ বিষয় নিয়ে আপনার সঙ্গে আমি শীঘ্রই দেখা করব। ইতি নিবেদক শ্রী মোহিত সেন। পত্রখানা পাঠ করে জয়ন্ত নীরবে কালীবাবুর মুখের পানে তাকিয়ে রইল। কালীবাবু বললেন, আমার বিবাহের ব্যাপার নিশ্চয়ই আপনার অজানা নেই। না, জয়ন্তের তা অজানা নেই। ব্যাপারটা হচ্ছে, নিঃসন্তান অবস্থায় কালীবাবুর প্রথম সহধর্মিণী পরলোক গমন করেন 1940 খ্রিস্টাব্দে। বিপুল বৃত্তের মালিক হয়েও সন্তানের অভাবে কালীবাবুর দুঃখের সীমা ছিল না। তার তারাপ্রসন্ন নামে এক ভ্রাতুষ্পুত্র আছে বটে, কিন্তু তার নাম তিনি মুখেও আনেন না। সে হচ্ছে মদ্যপ, জুয়ারি ও অকর্মণ্য। নিজের সমস্ত সম্পত্তি অনায়াসে উড়িয়ে দিয়েছে খোলামকুচির মতো, এবং কালীবাবুও তাকে আর নিজের বাড়িতে ঠাঁই পর্যন্ত দিতে রাজি নন। যোগ্য উত্তরাধিকারীর অভাবে তার জীবন হয়ে উঠেছিল অশান্তিময়। অবশেষে অনেক ভেবে চিনতে এবং বন্ধু বান্ধবদের পরামর্শ নিয়ে 1946 খ্রিস্টাব্দে তিনি বিধবা মাধবী দেবীর পানি গ্রহণ করেন। তখন মাধবীর বয়স 20 বৎসর এবং কালীবাবু 50-এর কোঠা পার করে গিয়েছেন। সুতরাং বরকন্যার এই মিলন যে রাজজটক বলে গণ্য হয়নি সে কথা বলা বাহুল্য। ভার্যার সার্থকতা পুত্রের জন্যে। অনেকের কাছে শাস্ত্রবাক্য আউড়ে কালীবাবু তা প্রমাণিত করতে চেয়েছিলেন বটে, কিন্তু শুধু শাস্ত্রের নির্দেশ পালনের জন্যই যে তিনি পুনর্বিবাহ করতে চেয়েছিলেন সেটা একেবারে পুনর্সত্য নাও হতো। কেবল যুবতী নয়, মাধবী ছিল পরমা সুন্দরী। এই অসম মিলন মাধবী কিভাবে গ্রহণ করেছিল বাইরে তা প্রকাশ পায়নি, কিন্তু সে বুদ্ধিমতীরই মতো মুখে কোনো প্রতিবাদ করেনি, কারণ প্রতিবাদ করার যোগ্যতা তার ছিল না। শৈশব থেকেই সে বাপ মা হারা, দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘরে অনাদরে মানুষ। তার উপরে প্রথম যৌবনেই স্বামী হারিয়ে তাকে আশ্রয় নিতে হয়েছিল অনাথ আশ্রমে। অতএব এখানে তার ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন উঠতেই পারে না, বরং বলা যায় যে এই দ্বিতীয় বিবাহটা তার পক্ষে হয়ে দাঁড়িয়েছিল সাপে বড়ের মতো।
কারণ কালীবাবু যুবক না হলেও ধনকুবের। তার বৈধব্যের পিছনেও আছে একটুখানি ইতিহাস। 1940 খ্রিস্টাব্দে মোহিত সেনের সঙ্গে যখন তার বিবাহ হয় তখনও সে হয়নি উদ্ভিন্ন যৌবনা। বিবাহের অল্প দিন পরেই দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফৌজে চাকরি নিয়ে মোহিতোষ মিশরে চলে যায়। তারপর 1941 খ্রিস্টাব্দে মিশর থেকে সরকারি খবর আসে যে কোনো একটা যুদ্ধের পর থেকে মোহিতোষ সেন মিসিং, অর্থাৎ নিখোঁজ। তারপর একে একে বৎসর কেটে যায়, কিন্তু তার আর কোনো পাত্তা পাওয়া যায়নি। অতএব স্বাভাবিকভাবেই সকলে ধরে নেয় যে মোহিতোষ আর ইহলোকে বর্তমান নেই। শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্র থেকে নিখোঁজ হওয়ার অর্থ দাঁড়ায় যে মৃত্যু। এইটাই দেখা গিয়েছে অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু 1941 খ্রিস্টাব্দ থেকে নিখোঁজ মোহিতোষের আত্মা যে এখন প্রেতলোকে বাস করছে না, 1954 খ্রিস্টাব্দের অগাস্ট মাসে লিখিত তার পত্রে সেই সত্যটাই প্রমাণিত হচ্ছে। বিস্ময়ের কথা, কিন্তু অসম্ভব নয়। পাশ্চাত্য দেশে অগুন্তিবার দেখা গিয়েছে এমন ব্যাপার। জয়ন্ত মনে মনে ভাবতে লাগলো, ব্যাপারটা রীতিমতো নাটকীয় হয়ে উঠেছে। বাঙালি জীবনে এমন ঘটনা সহসা ঘটে না। কালীবাবু বললেন, এখন আমি কি করব বলতে পারেন? মানিক বললে, কি করা উচিত তার কিছুই কি আপনি স্থির করতে পারেননি? আমি তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, আর সেই জন্যই আপনাদের সাহায্য চাই। জয়ন্ত শুধলে, কিন্তু কিরকম সাহায্য? এই পত্রখানা দেখে আপনার কি মনে হয়? আর 5 জনের যা মনে হতে পারে তাই, অর্থাৎ বিশেষ কিছুই নয়। প্রথমত, পত্রলেখক নিজের হস্তাক্ষর গোপন করতে চায়। দ্বিতীয়ত, লেফাফা সরকারি, কাগজেও কোনো বিশিষ্টতা নেই। এর ওয়াটারমার্ক পাওয়া যায় বটে, হাওয়ার্ড স্মিথ, বেলফাস্ট বন্ড, মেড ইন ক্যানাডা, কিন্তু এও হচ্ছে খুব সাধারণ। আগে হ্যাঁ, আমিও ওই মার্কা মারা স্কেপ কাগজই ব্যবহার করি। জয়ন্ত ভ্রু সংকুচিত করে বললে, তাই নাকি? আপনিও এই কাগজ ব্যবহার করেন? তাহলেই বুঝুন, এরকম কাগজ আপনিও ব্যবহার করেন, আমিও ব্যবহার করতে পারি, আবার আরও অনেকেও ব্যবহার করতে পারেন। তাই বলছিল, কাগজেও কোনো বিশিষ্টতা নেই। কিন্তু এখানে একটা ব্যাপার আন্দাজ করা যেতে পারে। পত্রলেখক নিজের ঠিকানা দেয়, সে নিজের হাতের লেখাও কাউকে দেখাতে চায় না। এই লুকোচুরির কারণ কি? অথচ সে নিজেকে আড়ালে লুকিয়ে রাখতে চায় না, কারণ সে নাকি শীঘ্রই আমার সঙ্গে দেখা করবে। সুতরাং কোন রকম লুকোচুরি এখানে যুক্তিহীন বলে মনে হয়, নাকি কি বলেন? এ ব্যাপারটা নিয়ে আমিও মনে মনে মাথা ঘামাচ্ছি। ঠিকানা লিখেছে নিশ্চয়ই কোনো মতলববাজ লোক। আমার সন্দেহ হয় লোকটার মনে বিশেষ কোনো মন্দ অভিসন্ধি আছে, কিন্তু সেটা যে কি তা বুঝে উঠতে পারছি না। চিঠিখানার ধরন ধারণ অনেকটা উড়ো চিঠির মতো। উড়ো চিঠি প্রায় ভিত্তিহীন হয়। কিংবা কেউ হয়তো আমাকে ব্ল্যাকমেল করবার ফিকিরে আছে। তাও অসম্ভব নয়। কিন্তু এ সবই তো আন্দাজি কথা। আমি আপনাদের কাছে এসেছি একটা নিশ্চিত নির্দেশ পাওয়ার আশায়। কালীবাবু, এত তাড়াতাড়ি নিশ্চিতভাবে কিছুই বলা চলে না। আমাকে একটু ভাববার সময়। মনে হচ্ছে একটা পথ যেন আমি খুঁজে পেয়েছি। আমরা কাল সকালে আপনার সঙ্গে দেখা করব, সেই সময় হয়তো কোনো কথা বলতে পারব। পরদিন প্রভাতে যথাসময়ে কালীবাবুর বাড়ির দিকে পদচালনা করলে জয়ন্ত ও মানিক। মানিক শুধলে,
কাল দুপুরে তুমি কোথায় অদৃশ্য হয়েছিলে? আমি এসে আবার ফিরে গিয়েছি। গিয়েছিলুম সৌরিনের কাছে। কলেজের সৌরিন মিত্রের কথা তোমার মনে আছে? সৌরিন মিত্র? সৌরিন মিত্র তো আমাদের সঙ্গে 4th ইয়ার পর্যন্ত পড়েছিল। তুমি তার কথাই বলছো? হ্যাঁ, সেই। আমি জানতুম সৌরিনের এক ভাই বারিন 2য় বিশ্বযুদ্ধের সময় পল্টনে যোগ দিয়ে উত্তর আফ্রিকায় গিয়েছিল। তার সঙ্গেই দরকার ছিল আমার। তার সঙ্গে তোমার কি দরকার থাকতে পারে? বিশেষ কিছুই নয়, আমি খালি জানতে গিয়েছিলুম ফৌজে মোহিত সেন নামধারী কোনো ব্যক্তির সঙ্গে তার আলাপ হয়েছিল কিনা। ও, বুঝেছি। তারপর কি জানতে পারলে? জানলুম মোহিত সেন নিখোঁজ হলেও যুদ্ধে মারা পড়েনি। তারপর? ব্যাপারটা আর একটু ফলো করে বলছি, শোনো। মোহিতোষের কথা তুলতেই বারিন উত্তেজিতভাবে বলে উঠল, ব্ল্যাকগার্ড! সে ভারতের বাইরে বাঙালিদের নাম ডোবাতে চেয়েছিল। আমি বললুম, কেন? লড়াই শুরু হতেই যুদ্ধক্ষেত্র থেকে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল। প্রথমে এটা জানা যায়নি, তাই তার নাম বেরিয়েছিল নিখোঁজদের তালিকায়। তারপর সব কথা প্রকাশ পায়। তাকে নিয়ে খোঁজাখুঁজি চলে, কিন্তু নাগাল পাওয়া যায় না। ধরা পড়লে ডিসঅর্ডার বলে সামরিক আদালতে নিশ্চয়ই তার কঠিন শাস্তি হতো। বুঝেছ মানিক, এতদিন পরে সেই বীর পুরুষই দুষ্ট গ্রহের মতো আবির্ভূত হয়েছেন বেচারা কালীবাবুর ভাগ্য গগনে। ব্যাপারটা দেখছি বড়ই ঘোরালো হয়ে উঠল। সৈনিক বেশে বারিন আর অন্য 2 বন্ধুর সঙ্গে তোলা মোহিতোষের একখানা ফটোও আমি সংগ্রহ করেছি। ভবিষ্যতে সেখানা কাজে লাগলেও লাগতে পারে। বিশেষ কাজে লাগবে বলে মনে হয় না। ভারত আজ স্বাধীন, আর মোহিতোষ ছিল ইংরেজ আমলের সিপাহী। ডিজার্টার বলে এখন কেউ তাকে গ্রেপ্তার করতে চাইবে কি? বোধ হয় না। আর সেই জন্যই তো এতদিন পরে এই কাপুরুষ আত্মপ্রকাশ করতে সাহসী হয়েছে। কিন্তু একটা প্রশ্নের জবাব খুঁজে পাচ্ছি না। আত্মপ্রকাশ করতে উদ্যত হয়েও সে নিজের ঠিকানা আর হাতের লেখা লুকোতে চায় কেন? ঠিক বলেছ, এর মধ্যে যেন কোনো শয়তানির ইঙ্গিত পাওয়া যায়। এখন এ কথা চাপা দাও, এই আমরা কালীবাবুর বাড়ির কাছে এসে পড়েছি। জয়ন্ত ও মানিক সচমকে দেখলে কালীবাবুর দরজার সামনে ছোট্ট এক জনতা। তার মধ্যে আবিষ্কার করা যায় একাধিক লাল পাগড়িকেও। মানিক সবিস্ময়ে বললে, এখানে আবার পুলিশি হাঙ্গামা কেন? ঠিক সেই সময়ে বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন ইন্সপেক্টর ভূপেন চক্রবর্তী। মেদোদশাক্রান্ত কিন্তু দশাসহী চেহারা, ভারিক্কে চালচল। উপরিতন কর্মচারী ছাড়া দুনিয়ার হার সকলের প্রতি তিনি দৃষ্টিপাত করেন কৃপালু নেত্রে। জয়ন্ত মানিক তাকে চিনত, কারণ কোনো কোনো মামলায় তাদের পুরাতন বন্ধু ও পরামর্শ প্রার্থী ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবুর সঙ্গে ভূপেনবাবুর দেখা পাওয়া গিয়েছে কয়েকবার। তাদের দেখেই ভূপেনবাবু বলে উঠলেন, আরে আরে এ কি ব্যাপার, মরা পড়তে না পড়তেই দেখছি শকুনের টনক নড়ে। জয়ন্ত অপ্রসন্ন কণ্ঠে বললেন, মহাশয়ের উপমাটার অর্থটা ঠিক বুঝলাম না। অর্থটা কি এতই দুর্বোধ্য? কিন্তু গোড়াতেই জেনে রাখুন মশাই, সুন্দরবাবুর মতো আমিও আপনার সাহায্য প্রার্থী নই। নিজের মামলার ভার আমি নিজেই বহন করতে পারি। আর তাছাড়া এটা একটা মামলার মতো মামলাই না, এ হচ্ছে নিতান্ত হালকা মামলা, আর যে কোনো শিশু এর তদবির করতে পারে। আপনি কি সব বাজে বকছেন? আমরা কোনো মামলার ভার নেওয়ার জন্য এখানে আসিনি। কালীবাবু ডেকেছেন তাই আমরা এসেছি। আমরা তার বন্ধু। কালীবাবু আপনাদের ডেকেছেন, কিন্তু তিনি এখন কোথায়? কেন, তিনি কি বাড়িতে নেই? বাড়িতেও নেই, পৃথিবীতেও নেই। মানে? কাল রাত্রে তিনি আত্মহত্যা করেছেন। এই অপ্রত্যাশিত সংবাদে জয়ন্ত ও মানিক একেবারে স্তম্ভিত হয়ে গেল। তাদের মন এ কথা বিশ্বাস করতে চাইলে না।
এবং তাদের মুখের ওপরেও ফুটে উঠল সেই মনের কথা। ভূপেনের শিক্ষিত দৃষ্টি সে কথা বুঝতে ভুল করলেন। ওষ্ঠাধর টিপে মৃদু হেসে তিনি বললেন, যা ভাবছেন আপনারা তা নয়। কালীবাবু যে আত্মহত্যা করেছেন তাতে আর একটুও কোনো সন্দেহ নেই। ততক্ষণে জয়ন্ত নিজেকে সামলে নিয়েছে। কালীবাবুর অভাবনীয় উপঘাতের সংবাদ পেয়ে সাধারণ লোকের মতো তার মনটাও প্রথমটা আচ্ছন্ন হয়ে গিয়েছিল বটে, কিন্তু তারপরেই জাগ্রত হয়ে উঠল তার তীক্ষ্ণধার নিশ্চিন্ত গোয়েন্দা বুদ্ধি। যে কোনো পরিস্থিতির মধ্যেই যা থাকে সর্বদাই অবিচল এবং অবিভ্রান্ত। সে বেশ সহজভাবেই বললে, মৃতদেহ কি এর মধ্যেই সরিয়ে ফেলা হয়েছে? না, উপরওয়ালার আদেশের জন্য অপেক্ষা করছি। বলেছিলাম কালীবাবু ছিলেন আমাদের বন্ধু, শেষবারের জন্য একবার তাকে দেখতে পাবো কি? আবার ঠোঁট টিপে একটু হেসে ভূপেনবাবু বললেন, দেখুন, এসব জায়গায় আসলে বাইরের বাজে লোকের প্রবেশ নিষেধ। তবে আপনি পরিচিত ব্যক্তি, অতএব আমার কোনো আপত্তি নেই। কিন্তু এখানেও যেন শখের গোয়েন্দাগিরি করে আপনি আমার ওপরে টেক্কা মারবার চেষ্টা করবেন না, কারণ আমি সুন্দরবাবু নই। আমি বলছি এটা আত্মহত্যার মামলা, সব দেখে শুনে আপনাকেও কিন্তু আমার কথাই মানতে হবে। জয়ন্ত বললে, ঘাবড়াচ্ছেন কেন? তাই সই। ভূপেনের পিছনে পিছনে জয়ন্ত মানিক ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হল। সেটা হচ্ছে কালীবাবুর একধারে বসবার ও পড়বার ঘর। আকারে বড়ই বলতে হবে। 3 দিকের দেওয়াল আড়াল করে সারি সারি বই ভরা আলমারি। যেদিকে দেওয়াল ঢাকা আলমারি নেই সেই দিকে 3টি জানলা এবং ঘরে ঢুকবার জন্য একটি মাত্র দরজা। ঘরের মাঝখানে একটা বড় টেবিল এবং তার 3 দিকে 4খানা এবং একদিকে 1খানা চেয়ার। টেবিলের ওপরে লেখবার প্যাড, দোয়াতদান, কলমদান, কাগজ চাপা, খানকয় বই ও অন্যান্য টুকিটাকি জিনিস। ঘরের এক কোণে একটা টাইপরাইটারের ছোট টেবিলের ওপরে টাইপ করার যন্ত্র। জয়ন্ত জানত সেটা হচ্ছে কালীবাবুর বাংলা টাইপরাইটার। তিনি নিজে ব্যবহার করতে ভালোবাসতেন। বড় টেবিলের একপাশে কিছু তফাতে একখানা ইজি চেয়ার এবং তার উপরেই দেখা যাচ্ছে অর্ধশয়ন অবস্থায় হতভাগ্য কালীবাবুর মৃতদেহ। তার মাথাটি বাঁ কাঁধের ওপরে লুটিয়ে পড়েছে এবং ডান রগের একটা গভীর ভীতিকর এবং রক্তাক্ত ক্ষত। মুখের ও বুকের কতক অংশের ওপরেও চেয়ারের একদিকে রক্ত জমাট বেঁধে আছে এবং মেঝের ওপরেও রয়েছে চাপ চাপ রক্ত। ইজি চেয়ারের চ্যাটালো হাতলের ওপর পড়ে রয়েছে তার ডান বাহুখানা এবং সেই হাতের মুষ্টির মধ্যেই রয়েছে একটা রিভলভার। ট্রিগারের ওপরে তখনও সংযুক্ত রয়েছে মৃতের তর্জনীটি। কালীবাবুর চোখ দুটো খোলা এবং তাদের মধ্যে তখনও আড়ষ্ট হয়ে আছে বিস্ময়ের মতো একটা ভাব। জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী ব্যর্থ করবার জন্য যুক্তিহীন মৃত যে এমন আকস্মিকভাবে তাকে আক্রমণ করবে যেন তিনি মোটেই তার জন্য প্রস্তুত ছিলেন না। জয়ন্তর মনে হলো এই চোখ যেন আত্মঘাতীর চোখ নয়, কিন্তু ভূপেনের তো তার মনে হয়। তিনি অঙ্গুলি নির্দেশে বললেন, দেখেছেন ক্ষতের চারিদিকে পোড়া দাগ? তার মানে কালীবাবু রিভলভারের নলচেটা একেবারে নিজের রগের ওপর রেখে টিপকল টিপে দিয়েছিলেন। মুখে খালি বলে জয়ন্ত হেট হয়ে খড়ো চোখে কালীবাবুর হাতটা কিছুক্ষণ পরীক্ষা করলেন। তারপর বললে, পরশুদিন কালীবাবুর অঙ্গুষ্ঠ তর্জনীর উপরে বিষম চোট লেগেছিল, এখনো তার চিহ্ন জাজল্যমান। কাল দেখেছিলাম আঙুল দুটোর উপরে পট্টি বাঁধা রয়েছে। ঘরের দরজার কাছ থেকে নতুন গলার আওয়াজ এলো। রিভলভারের ঘোড়া টেপবার আগে কালীবাবু নিশ্চয়ই সেটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। ওই দেখুন, ঘরের কোণে ব্যান্ডেজটা এখনো পড়ে রয়েছে। দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে একটি মূর্তি। বয়স হবে 35 কি 36। রং উজ্জ্বল শ্যামবর্ণ। মুখশ্রী বিশেষত্ব বর্জিত হলেও দেখতে মন্দ লাগে না। মাথায় পরিপাটি করে আঁচড়ানো লম্বা চুল,
জোড়া ভুরু, ওষ্ঠের ওপরে চার্লি চ্যাপলিন গোফ। ডান গালে একটা বড় আঁচিল সহজেই চোখে পড়ে। জামা কাপড়ে বাবুয়ানার পরিচয়, দেহ দীর্ঘ ও বলিষ্ঠ। জয়ন্ত জিজ্ঞাসু চোখে ভূপেনের দিকে দৃষ্টিপাত করলে। ভূপেন বললেন, ও ইনি হচ্ছেন মতিলাল মজুমদার, কালীবাবুর প্রাইভেট সেক্রেটারি। বাসা এই বাড়িতে। কাল রাত 11টার সময় রিভলভারের শব্দ শুনে ছুটে এসে উনি প্রথম জানতে পারেন কালীবাবু আত্মহত্যা করেছেন। মতিলালের মুখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে ভূপেনের জবানবন্দিতে জয়ন্ত তার পরিচয় শ্রবণ করলে। তারপর তার নমস্কারের উত্তরে প্রতি নমস্কার করে সে ঘরের কোণে এগিয়ে গিয়ে মেঝের উপর থেকে তুলে নিলে পরিত্যক্ত ব্যান্ডেজটা। ব্যান্ডেজের খানিকটা অংশ রক্তের ছোপে আরক্ত। জয়ন্তের দুই চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে ফিরে মানিকের সঙ্গে দৃষ্টি বিনিময় করলে। তারপর ধীরে ধীরে বললে, আচ্ছা ভূপেন বাবু, আত্মহত্যার কোনো কারণ আপনি কি আবিষ্কার করতে পেরেছেন? যেন কেল্লা ফতে করেছেন এমনটা ভাব দেখিয়ে ভূপেন বললেন, পেরেছি বই কি মশাই। এই চিঠিখানা দেখুন, এখানা ছিল ওই বড় টেবিলটার ওপরে। এই একখানা চিঠি আত্মহত্যার পক্ষে যথেষ্ট। জয়ন্ত যেন চিঠিখানা দেখেও দেখলে না, বললে, আর কোনো সূত্র পেয়েছেন? পেয়েছি বই কি, সবচেয়ে বড় সূত্র। এদিকে আসুন। ভূপেনের মুখে মহা গাম্ভীর্যের ভাব। ভূপেন কয়েক পদ অগ্রসর হয়ে বাংলা টাইপরাইটারের টেবিলের পাশে গিয়ে দাঁড়িয়ে বললে, তখনও টাইপরাইটারের সঙ্গে সংলগ্ন রয়েছে একখানা টাইপ করা কাগজ। জয়ন্ত মুখ নামিয়ে পাঠ করলে, সধবাকে আমি বিধবা ভেবে বিবাহ করেছি। সধবাকে আমি বিধবা ভেবে বিবাহ করেছি। মাধবীর শাস্ত্রসম্মত স্বামী আবার ফিরে আসছে। এরপর সমাজে আমার আর মুখ দেখাবার কোনো উপায় থাকবে না। এই লজ্জা ও অপমানের কবল থেকে নিস্তার পাওয়ার জন্যই আজ আমি এই পত্র লিখে আত্মহত্যা করব, এবং এর জন্যে আর কেউই দায়ী হবে না। ইতি শ্রী কালী প্রসন্ন রায়চৌধুরী। জয়ন্ত টাইপরাইটারটার যন্ত্রটা ধরে নাড়াচাড়া করে মিনিটখানেক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো। তারপর পকেট থেকে রূপুর শামুকের মতো দেখতে নস্য দানটা বার করে অ্যাক্টিভ নস্য গ্রহণ করলে। গোড়া থেকেই মানিক এই অভাবিত আত্মহত্যার ব্যাপারটা স্বাভাবিক বলে গ্রহণ করতে পারেনি। উড়ো চিঠির সত্যতা সম্বন্ধে কালীবাবুর নিজেরই সন্দেহ ছিল, এবং সেই জন্যই তিনি তাদের সঙ্গে পরামর্শ করতে গিয়েছিলেন। কিন্তু সেই সন্দেহ নিরসন না করেই তিনি যে আত্মহত্যা করবেন, তার প্রকৃতি এতটাও দুর্বল ছিল না। বিশেষত কালীবাবু ছিলেন যেন জীবন জোয়ারের মূর্তিমান উচ্ছ্বাস। নিখিল বিশ্বের পরিপূর্ণ আনন্দ আশ মিটিয়ে উপভোগ করবার জন্যই তার চিত্তে ছিল একটা প্রবল আকাঙ্ক্ষা। এত সহজে দুর্ভাগ্যকে মেনে নিয়ে আত্মহত্যা করবার মানুষ তিনি ছিলেন। তার বিশ্বাস জয়ন্ত এই কথা জানে এবং মানে। জয়ন্ত হঠাৎ এখন নস্য নিলে কেন? বহু মামলায় মানিক বারংবার লক্ষ্য করেছে, সপক্ষে কোনো মূল্যবান সূত্র পেলেই জয়ন্ত খুশি হয়ে নস্য না নিয়ে পারে না। ওই টাইপরাইটারটা নেড়ে চেড়ে সে এমন কি আনন্দজনক সূত্র আবিষ্কার করলে। কিন্তু জয়ন্তের মুখ দেখে এই প্রশ্নের কোনো উত্তরই পাওয়া যাবে না। তার মুখ একেবারেই কালীঘাটের পটে আঁকা মূর্তির মতোই ভাবহীন। মুরব্বীর মতো মস্তক সঞ্চালন করতে করতে ভূপেনবাবু বললেন, কি জয়ন্ত বাবু, এখন কি ভাবছেন? যা বললুম তাই তো? কালীবাবু নিশ্চয়ই আত্মহত্যা করেছেন। হ্যাঁ, এ হচ্ছে নিতান্ত হালকা মামলা।
রূপোর নস্যদানটা পকেটস্থ করে জয়ন্ত বললে, আগে হ্যাঁ, আপনার কথাই ঠিক, এটা নিতান্তই হালকা মামলা। আর তাহলেই রক্তাক্ত দৃশ্যের সামনে দাঁড়িয়ে আমরা খামোকার মেজাজ খারাপ করি কেন? আব চলুন, বাইরে চলুন। তাই চলুন, বাইরে গিয়ে মতিবাবুর কাছ থেকে আমি দু একটা কথা জানবার চেষ্টা করব। আশা করি ওর আপত্তি হবে না। বিলক্ষণ, আপত্তি আবার কিসে? তবে আমাকে বেশিক্ষণ না ধরে রাখলেই বাধিত হব, কারণ এই দুর্ঘটনার পরে আমার ঘাড়ে পড়েছে অনেক অপ্রীতিকর কাজের ভার, তাই বুঝতেই পারছেন। আচ্ছা মতিবাবু, আপনি কালীবাবুর প্রাইভেট সেক্রেটারির কাজ করছেন কতদিন? 3 বছর। কালীবাবু নিজের সাংসারিক ব্যাপার নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতেন? আগে হ্যাঁ, আমার উপরে ছিল তার অটল বিশ্বাস। কেবল সাংসারিক নয়, সমস্ত বৈষয়িক ব্যাপার নিয়েই আমার সঙ্গে তিনি পরামর্শ করতেন। কালীবাবুর ভাতুষপুত্র তারাপ্রসন্নবাবুকে আপনি চেনেন কি? নিশ্চয়ই চিনি। এই কালকেই তো তিনি এখানে এসে বিষম হুলস্থুল বাঁধিয়ে দিয়েছিলেন। সে আবার কি? কালীবাবুর সঙ্গে তার ভয়ানক ঝগড়া হয়েছিল। আমি সেখানে হাজির না থাকলে খুড়োকে তিনি নিশ্চয়ই মেরেই বসতেন। কেন? কালীবাবুর অবর্তমানে সমস্ত সম্পত্তি পাওয়ার কথা ওই হ্যাঁ তারাপ্রসন্ন বাবুরই, কিন্তু কালীবাবু সম্পত্তি উইল করে সমস্ত সম্পত্তি দিয়েছেন তার সহধর্মিণী মাধবী দেবীকে। সমস্ত সম্পত্তি? একরকম তাই বটে। তারাপ্রসন্নবাবু পাবেন কিছু কিছু মাসহারা মাত্র। অবশ্য মাধবী দেবী ভোগ করবেন কেবল জীবনসত্ত্ব। তার অবর্তমানে তারাপ্রসন্ন বাবুরই বংশধররা সম্পত্তির মালিক হতে পারবেন, কিন্তু উইলের এই শর্ত তারাপ্রসন্ন বাবুর মনোপুত হয়নি, তাই তিনি এই নিয়েই ঝগড়া করেছিলেন। উইল কবে হয়েছিল? গেল হপ্তায়, অর্থাৎ আজ থেকে প্রায় 5-6 দিন আগে। ঠিক এই সময় বাড়ির ভিতর থেকে একজন দাসী মতিলালের সামনে এসে বলল, মা ঠাকুরুন আপনাকে ডাকছেন। শুনলেন তো, আমার তলব পড়েছে। কর্তা গিন্নি দুজনেরই আমাকে না হলে চলে না। তবে কি জানেন তো, বেশি বিশ্বস্ত হওয়ার মানেই হচ্ছে বেশি খাটুনি খেটে মরা। মা ঠাকুরনকে? মাধবী দেবী। বেশ, আপনি আসুন, আমার আর কিছুই জানবার নেই। না না, আমার আর একটি মাত্র জিজ্ঞাসা আছে। কালীবাবুর বাড়িতে বাংলা টাইপরাইটার কটি আছে? একটা। ব্যাস, আমার কথা এখানেই ফুরল। মতিলালের হন্তদন্তের মতো প্রস্থান। ভূপেন বললেন, জয়ন্ত বাবু, আপনি বাজে কথা নিয়ে মাথা গাবিয়ে মিচিমিচি ফ্যাকড়া বাড়াচ্ছেন কেন বলুন তো? নিজের হাতে যে মরে তাকে আর কোনো সাহায্যই করা যায় না। জয়ন্ত রসহীন কণ্ঠে হাস্য করে বললে, আপনি যথার্থ কথাই বলেছেন, এটা নিতান্তই একটা হালকা মামলা। তবে আমার একটি অনুরোধ রাখবেন? বলুন। আত্মহত্যার আগে কালীবাবু যে কথাগুলি টাইপ করে গিয়েছিলেন, ওই টাইপরাইটারেই সেই কথাগুলো আর একখানা কাগজে টাইপ করিয়ে আমাকে একবার দেখাতে পারবেন? এ আবার আপনার কি খেয়াল? যথাসময়ে সব কথা বলবো। বইকালে আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। বইকাল। জয়ন্ত ও মানিক থানার ভিতরে প্রবেশ করল। তাদের দেখেই ভূপেন টেবিল চাপড়ে বলে উঠলেন, আরে জয়ন্ত বাবু, আপনি এবার যে কি গোল বাঁধালেন মশাই! মুখ টিপে হেসে জয়ন্ত বললে, ব্যাপার কি? আরে বড়ই রহস্যময়, আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। কি বুঝতে পারছেন না? যে টাইপরাইটারের সঙ্গে কালীবাবুর অন্তিম স্বীকারোক্তি সংলগ্ন ছিল, তার মধ্যে রিবন বা কালির ফিতে কিচ্ছু নেই। আমি তা জানি। কেবল তাই নয়, তারপর নতুন রিবন আনিয়ে কালীবাবুর সেই স্বীকারোক্তির কপি করে দেখা গেল সেটা টাইপ করা হয়েছে অন্য কোনো মেশিনে, কারণ আসল আর নকলের টাইপের চাঁদ একরকম নয়। ব্যাপারটা যে এরকম দাঁড়াবে আমি আগেই তা অনুমান করতে পেরেছি। এটা নিতান্ত একটা হালকা মামলা। ভূপেন প্রায় গর্জন করেই বলে উঠলেন, আরে কে বলে মশাই মামলাটা হালকা?
মামলাটা এর মধ্যেই দস্তুর মতো ভারী হয়ে উঠেছে। কিন্তু জয়ন্ত বেশ সহজভাবেই বললেন, হালকা কি ভারী জানি না মশাই, তবে এটা যে খুনের মামলা তাতে আর কোনো সন্দেহ নেই। ভূপেন উত্তেজিত ভাবে বললেন, উফ, আপনি যে মশাই আরো বেশি ভারী করে দিলেন, অর্থাৎ গুরুতর কথা বলছেন। আত্মহত্যাকে আপনি খুন বলে চালাতে চান নাকি? ভূপেন বাবু, আমার মতো আপনিও তো সকর্ণে শুনেছেন কালীবাবুর একটার বেশি টাইপরাইটার ছিল না, আর সচক্ষেই তো দেখেছেন তাতেই আটকানো ছিল তার স্বীকারোক্তি। অথচ সেই টাইপরাইটারে কালির ফিতে ছিল। আপনি নিশ্চয়ই বলবেন না যে আত্মহত্যার পূর্ব মুহূর্তে নিজস্ব টাইপরাইটার থাকতেও কালীবাবু বাড়ি ছেড়ে আর কোথাও ছুটে গিয়ে অন্য যন্ত্রে তার স্বীকারোক্তি টাইপ করিয়ে এনেছিলেন। এটা একেবারেই অসম্ভব। এর মধ্যে নিশ্চয়ই দ্বিতীয় ব্যক্তির হাত আছে। দ্বিতীয় ব্যক্তি? হ্যাঁ, হত্যাকারী। ভূপেনের লম্ফ ত্যাগ ও আসন ত্যাগ। সে চমকিত কণ্ঠে বললে, হ্যাঁ, আরে কি বলছেন আপনি? ঘরের মেঝে থেকে কালীবাবুর আঙুলের ব্যান্ডেজ তুলে নিয়ে প্রথমেই আমার চোখ খুলে যায়। কালীবাবুর ডান হাতের অঙ্গুষ্ঠ আর তর্জনী ছিল ওই ব্যান্ডেজ দিয়ে বাঁধা। সে অবস্থায় কেউ রিভলভারের ঘোড়া টিপতে পারে না। অবশ্য কালীবাবু নিজেই পট্টি খুলে ঘোড়া টিপতে পারতেন, কিন্তু সেক্ষেত্রে পট্টির উপরে এক ফোঁটা রক্তের দাগও লাগতো না, এবং তিনি তা করেনও। তিনি যখন গুলিবিদ্ধ হন তার আঙুলের উপরে তখন পট্টি বাঁধা ছিল, আর সেই জন্যই পট্টির উপরে ছিল রক্তের ছোপ। সুতরাং হত্যাকাণ্ডের পর পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য হত্যাকারী যে পট্টিটা সরিয়ে ফেলেছিল এতে আর কোনো সন্দেহই নেই। নির্বাক ভূপেন মুখব্যাদান করে জয়ন্তের দিকে তাকিয়ে রইলেন পরম বিস্ময়। জয়ন্ত বললে, এই মামলায় দুটো সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে রক্তাক্ত পট্টি আর রিবনহীন টাইপরাইটার। এই দুটো প্রমাণে জানা যায় ঘটনাস্থলে আবির্ভূত হয়েছিল দ্বিতীয় ব্যক্তি। তাড়াতাড়িতে সে লক্ষ্য করতে পারেনি যে পট্টির উপরে রক্তের ছোপ আছে। অন্য কোনো টাইপরাইটারে আগে থাকতেই সে স্বীকারোক্তি টাইপ করে প্রস্তুত হয়েই এসেছিল। কালীবাবুর মেশিনে সেখানে আটকাবার সময় কল্পনাও করতে পারেনি যে তার মধ্যে কালির ফিতে নেই। এখন প্রশ্ন ওঠে, এই দ্বিতীয় ব্যক্তি কে হতে পারে? ভূপেনবাবু, আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে পত্রখানা কালীবাবুর তথাকথিত আত্মহত্যার হেতু তার ট্রেডমার্ক। খোঁজ নিলে জানতে পারবেন কালীবাবু নিজেও ওই একই ট্রেডমার্ক মারা কাগজ ব্যবহার করেন। এই দেখে সন্দেহ হয় পত্র প্রেরক তার বাড়িতে আনাগোনা করার সুযোগ পায়। কিন্তু এ সন্দেহের বিশেষ মূল্য নেই, কারণ এরকম কাগজ বাজারের সুলভ। সুতরাং পরস্পরের সঙ্গে অপরিচিত যে কোনো ব্যক্তি ব্যবহার করতে পারে। অতএব অন্য উপায়ে আমাদের হত্যাকারীর সন্ধান করতে হবে। ভূপেনবাবু, আপনি আরও একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছেন কি? কি? ইজি চেয়ার আর তার উপরকার মৃতদেহের অবস্থান। হ্যাঁ, চেয়ার আর দেহ দুই ছিল ঘরে ঢুকবার দরজার মুখোমুখি। ঘরে দরজা ছিল একটি মাত্র, তাহলে কেউ যদি ঘরে ঢুকে থাকে তবে তাকে কালীবাবুর সমক দিয়ে ঢুকতে হয়েছিল। কেউ যদি কেন ভূপেনবাবু, কেউ নিশ্চয়ই ঘরে ঢুকেছিল। আপনি কি বলতে চান উনি যখন ঘরে ঢোকে কালীবাবু তাকে দেখতে পেয়েছিলেন? তাই তো বলতে চাই। অথচ কালীবাবু তাকে বাধাই দেননি? না, কারণ সে ছিল তার পরিচিত। হ্যাঁ, অতি পরিচিত, তাই সন্দেহের অতীত। কারণ খুনি যে ঘরে ঢুকেই সামনাসামনি দাঁড়িয়ে গুলি ছোড়েনি সে প্রমাণও আছে। কালীবাবুর ডান রগের উপরে রিভলভারের নলচে লাগিয়ে গুলি ছোড়া হয়েছিল, আমরা সকলেই তা জানি। সুতরাং বুঝতে হবে যে খুনি যখন ঘরে ঢুকে কালীবাবুর খুব কাছে ডান পাশে এসে দাঁড়ায় তখনও তিনি তাকে কিছুমাত্র সন্দেহ করতে পারেন, কেননা সে ছিল তার ঘনিষ্ঠ ব্যক্তি। এখন আন্দাজ করতে পারেন কে এই ব্যক্তি? আলবাদ আন্দাজ করতে পারি, নিশ্চয়ই আন্দাজ করতে পারি। কে সে? কালীবাবুর ভাইপো তারা প্রসন্ন। আমি এখনই তার সন্ধানে বেরিয়ে পড়ব। হ্যাঁ, সম্পত্তি থেকে প্রায় বঞ্চিত হয়ে কালীবাবুর উপরে সে বিষম খাপ্পা হয়ে আছে বটে। এমন অবস্থায় অনেক খুন খারাপি হতে দেখা গিয়েছে। আপনার অনুমান অসঙ্গত নয়।
তাহলে আর এখন দাঁড়িয়ে আমি সময় নষ্ট করি কেন? বিলম্বে কার্যহানির সম্ভাবনা। তিষ্ঠ ক্ষণকাল, আর একটু সবুর করলে ক্ষতি হবে না। আমার হাতে আরো কিছু কিছু প্রমাণ আছে। উফ, যা বলবার বলে ফেলুন তো মশাই, আমার আর তস হইছে না। হ্যাঁ, তারা প্রসন্নের উপরে সন্দেহ হবারই কথা। ও বাড়িতে তার আনাগোনা ছিল। সে জুয়ারি, মদ্যপ, লম্পট, বেকার। তার মতো লোক সম্পত্তি হারিয়ে যে চণ্ডালে রাগের বশবর্তী হয়ে নরহত্যা করবে, এটা কিছুই অসম্ভব নয়। হায় হায় হায়, গোড়া থেকেই তার উপরে আমার সন্দেহ করা উচিত ছিল। তাহলে এতক্ষণে তার হাতে আমি লোহার বালা পরিয়ে দিতে পারতো। এইবারে আর একটা কথা ভেবে দেখুন ভূপেনবাবু। ঘটনার রাত্রের কথা স্মরণ করুন। ঘড়িতে 11টা বেজেছে। দরজার দিকে মুখ করে কালীবাবু ইজি চেয়ারের উপরে বসে আছেন। এমন সময় যে তারাশঙ্কর খানিক আগে মার মুখো হয়ে তার সঙ্গে ভীষণ ঝগড়া করে গেছে, সে হঠাৎ ঘরের ভিতরে এসে ঢুকল। আপনি যদি কালীবাবু হতেন, এ অবস্থায় পড়লে কি করতেন? উঠে তারা প্রসন্নকে তেড়ে মারতে যেতুম, নয়তো দূর দূর করে তাড়িয়ে দিতুম, নয়তো থাক, ওতেই চলল। কিন্তু কালীবাবু ওসব কিছুই করেন। তিনি নিশ্চিন্তভাবে চেয়ারের উপরে বসে রইলেন, আর তারাপ্রসন্ন নির্বিবাদে সুমুখ দিয়ে সোজা তার ডান পাশে এসে তাকে গুলি করে সরে পড়ল। এটা কি সম্ভবপর? তাহলে বেশ বোঝা যাচ্ছে তারাপ্রসন্ন হত্যাকারী নয়। ভূপেন দস্তুর মতো মুষড়ে পড়ে বললেন, উফ, আপনি তো মহা সাংঘাতিক লোক মশাই। এই টেনে তোলেন আকাশে, আবার এই ঠেলে ফেলেন পাতালে। জয়ন্ত অবিচলিতভাবে বললে, আপনি মোহিতোষ সেনের কথা ভুলে যাচ্ছেন কেন? ভুলিনি, কারুকেই বলিনি, কিন্তু তার সঙ্গে এই খুনের কি সম্পর্ক? চিঠিতে সে নিজের ঠিকানা আর হাতের লেখা গোপন করেছে। কালীবাবু তাকে নিশ্চয়ই চিনতেন। ওরকম গোপনতার কোনো মানে হয় না। কালীবাবু বেঁচে থাকলে সে যে নিজেই তার সঙ্গে দেখা করতে আসতো, এটাও ভুলবেন না যেন। হ্যাঁ, পরে সত্যি দেখা করতে সে এসেছিল হত্যার সংকল্প নিয়ে, কিন্তু সে চিঠিখানা লিখেছিল অন্য উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? ওই চিঠির সঙ্গে কালীবাবুর মৃতদেহ আবিষ্কৃত হলে সকলেরই দৃঢ় বিশ্বাস হবে কালীবাবু আত্মহত্যা করেছেন। দৈব গতিকে তদন্তে কেউ আসল ব্যাপার সন্দেহ করলেও সে থাকবে নিরাপদে, কারণ পত্রে তার হাতে লেখা বা ঠিকানা নেই। ওহ, এ যে বিষবাও জলের নিচে পড়ে গেলুম রে বাবা। যাকে চিনি না, জানি না, তাকে ধরবো কেমন করে? ভূপেন হতাশভাবে বললেন। ভূপেনের হাতে একখানা ফটো গুজে দিয়ে জয়ন্ত বললে, বন্ধুদের সঙ্গে সদল বলে এই দেখুন মোহিতোষকে। ডান দিক থেকে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আপনার আসাম। চিনতে পারলেন? ছবির উপরে চোখ বুলিয়ে ভূপেন ঘাড় নেড়ে বললেন, মোটেই না। এর মধ্যে মোহিতোষের মূর্তি এনলার্জ করে দেখানো হয়েছে। ছোট ছবিতে ওর মুখের খুঁটিনাটি ভালো করে বোঝা যাচ্ছিল না। মোহিতোষের দাড়ি গোঁফ কামানো ছিল, কেবল আমি শখ করে তার নাকের তলায় ছোট্ট একজোড়া গোঁফ রেখে দিয়েছি। এখন বলুন তো মশাই, ওই গোঁফ, ওই জোড়া ভুরু আর ডান গালের ওই আঁচিল আপনি এর আগে কারো মুখে দেখেছেন কিনা? আরে, এই যে মতিলাল মজুমদার, কালীবাবুর প্রাইভেট সেক্রেটারি। তাহলে এবার চিনতে পেরেছেন? উত্তম। হ্যাঁ, মতিলালই হচ্ছে খুনি এবং মোহিতোষ সেন। নাম ভারিয়ে সে কালীবাবুর কাছে চাকরি নিয়েছিল। কালীবাবুর স্ত্রীর সঙ্গে এই ব্যাপারে তার যোগসাযোগ থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে মাধবী দেবী যে তার পূর্ব স্বামীকে চিনতে পেরেছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কালীবাবুকে ইহলোক থেকে বিদায় নিতে হতো অনেকদিন পূর্বে, কিন্তু 6 দিন আগে মাধবীকে জীবন সত্ত্ব দিয়ে তিনি নিজের মৃত্যুকে নিজেই ঘনিয়ে এনেছিলেন। এখন আপনার কর্তব্য আপনি করুন ভূপেনবাবু। আপাতত বিদায় মাগে শখের গোয়েন্দারা। জয়ন্ত 2 হাত চেপে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে ভূপেন বললেন, জয়ন্তবাবু, স্বীকার করছি আপনি হচ্ছেন অতুলনীয় মানুষ।
জয়ন্ত হাসি মুখে বললে, কিছু না সত্যি এটা নিতান্তই হালকা মামলা, নইলে এত সহজে কিনারা হতো না। তবে ব্যান্ডেজ আর টাইপরাইটার নিয়ে ভ্রম না করলে মতিলালকে মহিতোষ বলে চিনতে পারলেও কেউ তার কিছুই করতে পারতো না। সে ধরা পড়লো খালি সামান্য অসাবধানতার জন্য। চলে এসো মানিক, এখন ভূপেনবাবু যাবেন মহিতোষের খোঁজে। এতক্ষণ আপনারা শুনছিলেন বিশিষ্ট সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের সৃষ্ট জয়ন্ত মানিক সিরিজের একটি দুর্ধর্ষ রোমহর্ষক কাহিনী নিতান্ত হালকা মামলা। চরিত্রায়নে কথক ও ভূপেনবাবু শুভায়ু, জয়ন্ত রূপম, মানিক প্রদীপ্ত, কালীবাবু সুরঞ্জন, মহিতোষ ও মতিলাল মজুমদার সোমেশ, বারিন আয়ুষ, দাসী শান্তনা, সাউন্ড ডিজাইন সোমেশ, পোস্টার ডিজাইন সৌরভ, সমগ্র পর্ব পরিচালনায় শুভায়ু। এরকম আরও গল্পের ভাণ্ডার নিয়ে হাজির থাকবে আপনাদের ক্রনিটেল। আর গল্পের ডানায় চেপে উড়তে চাইলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রনিটেলকে। গল্পেরা বেঁচে থাকুক কানে কানে।